নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে আজকে নতুন আর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকে প্রকৃতির কোলে শান্ত নিরিবিলি পরিবেশে প্রায় 106 বছরের পুরনো এক রক্ষাকালী মন্দিরে আপনাদের নিয়ে যাব। ট্রেন এসে গেছে। আজকে আমরা শিয়ালদা শাখার হাসনাবাদ লাইনে নিয়ে যাব। ট্রেন এসে গেছে, চলুন ট্রেনে উঠে আমরা যেখানে নামবো সেখানে নেবে আবার কথা হবে, সম্পূর্ণটা জানাবো। আমরা ইতিমধ্যেই আমাদের গন্তব্যের স্টেশনে পৌঁছে গেছি। বারাসাত থেকে মাত্র 2টো স্টেশন পরে বহিরা কালীবাড়ি। যারা হাসনাবাদ লাইনে গেছেন তারা অতি অবশ্যই এই প্ল্যাটফর্মকে দেখেছেন। একদম নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে এই প্ল্যাটফর্ম। দূর দূরান্ত থেকে কিছু লোক এখানে আসেন। আজকে আমাদের গন্তব্য এই বহিরা কালীবাড়িতে, যে কালীবাড়ি রয়েছে সেই কালীবাড়িতে, যার নামে এই স্টেশনের নামকরণ হয়েছে, সেই বহিরা কালীবাড়ি একদম স্টেশন লাগোয়া। এই যে দেখুন, আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, উকি মারছে আমাদের সেই বহিরা কালীবাড়ি মন্দির। দূর থেকে দেখলেই আপনার এক ঝলকে মন ভরে যাবে। এখন আমরা যেখানে আছি এই বহিরা কালীবাড়ির এক পরিব্রাজক সাধু এই মুহূর্তে থাকেন। তার সাথে কথা বলাবো। তিনি যেখানে থাকেন সেই ছাদের উপর থেকেই আমরা চারিপাশের একবার ভিউ দেখিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, সামনেই 1 মে এখানের বাৎসরিক উৎসব। উৎসবে অন্তত 10 থেকে 20,000 লোক এখানে আসেন এবং প্রসাদ পান। সম্পূর্ণটা দেখাবো, দেখতে থাকুন। স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথে আপনি এলেই এই মন্দির চত্বরে ঢুকে পড়বেন। প্রচুর বড় বড় পুরনো অশ্বত্থ গাছের ছায়া সুনিবিড় এই মন্দির চত্বর। প্রথমে ঢুকলেই বাবার মন্দির রয়েছে, আর সামনে নন্দী মহারাজ সদা সর্বদা এই মন্দির পাহারা দিচ্ছে। প্রথমে আপনাদের বাবা ভোলেনাথকে দর্শন করাচ্ছি। আপনারা যদি চান এখানে এসে জল অর্পণও করতে পারেন। চলুন এরপরে আমরা ধীরে ধীরে মূল মন্দিরের দিকে অগ্রসর হই। প্রথমে এই মন্দিরটি কিন্তু এত সুন্দর ছিল না। 2006 সালে এইখানকার যে ট্রাস্টি বোর্ড রয়েছে তাদেরই ঐকান্তিক প্রচেষ্টায় এই মন্দির এখন এত সুন্দর করে উঠেছে। তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, পাতার বা পর্ণ কুঠিরে একটি ছোট্ট মন্দির ছিল, তারই আজকে বিবর্তনের ফলে এই বিশাল আকার মন্দির। মন্দিরের গর্ভগৃহে এখন মায়ের অঙ্গরাগ চলছে, তাই আমরা সেই ছবি বা মাতৃবিগ্রহ দেখাতে পারিনি। তবুও এখানকার যারা কার্যকর্তা রয়েছে তারাই আমাকে একটি ছবি দিয়েছে, সেই ছবি আপনাদের দেখাবো। পুজো দেবার সময় সকাল 10টা থেকে 1টার মধ্যে সম্পূর্ণ জানাবো। এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, আর মন্দির পরিক্রমার সুন্দর মার্গ রয়েছে। চলুন আপনাদের সকলকে নিয়ে মন্দির পরিক্রমা করতে করতে আরো কিছু তথ্য দেব। এই মন্দিরের চারদিকে 4টি দরজা থাকলেও প্রধান দরজাই সবসময় খোলা থাকে। আর যে কথা বলছিলাম, যে সেই পরিব্রাজক সন্ন্যাসী, সেই পরিব্রাজক সন্ন্যাসীর সাথেও আপনাদের কথা বলাবো।
দেখুন মাতৃ বিগ্রহ, অপরূপ সুন্দর মাতৃ বিগ্রহ। মন্দিরের দুদিকে দুটি বিশাল আকার অশ্বত্থ গাছ মন্দিরকে সবসময় বা মাকে সবসময় ছায়া দিচ্ছে। এখানে আপনি 10 মিনিট বসে থাকলেই মনের শান্তি না পেলেও দেহের শান্তি অবশ্যই পাবেন। চলুন সামনে, যেহেতু এখানে বাৎসরিক উৎসব রয়েছে 1 মে, আগেই বলেছি, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। দেখুন এখানে মালসা ভোগ, সেদিন যদি আসেন 70 টাকার বিনিময়ে আপনি ওই মালসা ভোগ পেতে পারেন। আর এই যে ঘরটি রয়েছে এর দোতলাতেই সেই পরিব্রাজক সাধু মায়ের টানে আটকে গেছেন, তার সাথে কথা বলবো। অমায়িক অমায়িক, সত্যি সাধু অর্থাৎ সাধু বলতে যা বোঝায় তাই। আজকে এই যে দুজনকে দেখছেন এরাই আমার সফর সঙ্গী আজকে, 2 দাদা, তাই এক ঝলক তাদেরও দেখিয়ে দিলাম। আমরা মন্দির দেখতে দেখতে পাশের এই বিস্তীর্ণ যে চাষের জমি তাতে চলে এসেছি। আসলে আমরা শহরের মানুষ, এই সবুজ প্রকৃতি দেখতে বা এই চাষের জমি দেখতে আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে আসা। এই ভদ্রলোক খুব অমায়িক, তাকে একবার দেখিয়ে দিলাম। আর এই যে মাকে এখন দেখছেন, ইনি 15 বছর ধরে এই মন্দিরের সেবা কাজ করে চলেছেন। চলুন আমরা মহারাজের কথা শুনি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বহিরা কালীবাড়ি, হাসনাবাদ রুটেরই বাসার থেকে 2 স্টেশন পরে। সেখানে আমি মহারাজকে পেয়েছি। মহারাজের খুব বেশি দিন এই মন্দিরের দায়িত্ব পাননি, তার মধ্যেই ইতিমধ্যেই চারিদিকে সাড়া পড়ে গেছে এই মহারাজের সম্বন্ধে। এই মহারাজের থেকে তার জীবনের কিছু কথা আমরা জেনে নেব। বলুন মহারাজ। আমার জীবনের অনেক সংঘাতময় জীবন ছিল। হ্যাঁ, সংসারে ছিলাম এককালে, কিন্তু সংসারে আঘাত খেয়েছি। আবার মেয়ে মারা যাওয়ার পরে টার্নিং পয়েন্ট, তখন চলে গেলাম আমি উত্তরকাশী। হ্যাঁ, উত্তরকাশী গিয়ে সেখানে আমি সন্ন্যাসীর জন্য খুব উত্তর হয়েছিলাম। তখন বাঙালি কোনো সন্ন্যাসী আমাকে সাহায্য করেননি। এই নাগা সন্ন্যাসী এসে আমাকে বললেন, বেটা তুই ভিক্ষা খেলা। আমি কাঠগড়ায় তার চরণ ধরে বলেছিলাম যে, প্রভু আমার সংসারে মানে বাসা নেই, আমি সন্ন্যাস নিতে চাই, যা ভিক্ষা খেলা বন জায়গা বেটা। উনি ছিল বৃদ্ধ সন্ন্যাসী, ছিলেন নাগা সন্ন্যাসী। তখন কলকাতা আসলাম, এসে ভিক্ষা করলাম সন্ন্যাসীর জন্য। সে ভিক্ষা নিয়ে গেলাম, আর 7,000 টাকা হলো। আমার নিজের ছিল গুহাবাসী, তো ঢাকা সন্ন্যাসীর সঙ্গে পরিচয় ছিল এবং গুহাকে নিয়ে গেলেন। নিয়ে পরে বললেন যে, देखो बेटा तेरा संन्यास तो बनेगा, लेकिन तेरा बहुत कठिनाई चलेगा। तो ठीक है, जो हो प्रभु, हम आपके चरणों में अभी पहुंच गए हैं कृपा से। अभी आप जो बोलेगा उसी चलेगा। तो ठीक है, तो আমাকে এই গঙ্গা তীরে আমার বুড়ি যাওয়া মরো, আমার সন্ন্যাস নেওয়া ওখানে হলো। আমার বুঝে ছিল গুয়াবাসী, ওখানে উত্তরকাশীতেই গোয়াতে থাকতেন। সেখানে উনি সন্ন্যাস দিলেন আমাকে। নেওয়ার পর সেই গোয়াতে তখন আমাকে থাকার পর আমাকে পাহাড়ের কুঠিয়া আমাকে দিল। এক ট্রাস্টি বিল্লা যে কুঠিয়া করা ছিল পাহাড়ের উপরে, 8-10 তলা উঁচু পাহাড়ের উপরে কুঠিয়াতে একটা কুঠিয়া পেলাম। সামনে করতে আরম্ভ করলাম আর কি। তারপরে করার পর তুমি এত ঠান্ডা, 12 মাস তো বরফ ওখানে আছেই, শীতকালে তো ফেটে ফেটে রক্ত পড়ে, এত ঠান্ডা, -6-7 ডিগ্রি। হ্যাঁ, তখন ঋতু নেমে আসতে হয়। তখন আমি প্রথমে আসিনি, লাস্ট যখন বয়স যখন বেশি হয়ে গেল তখন আর সহ্য করতে পারলাম ঠান্ডা, তখন নিচে চলে আসলাম। এসে বারাণসী আসলাম, ওটা আমার জন্মস্থানও বটে। তখন কিছুদিন থাকলাম, থেকে কলকাতা আসলাম। কিন্তু আমার ইচ্ছে ছিল না যে আমি কোন মঠ মন্দির করি, কারণ কি আমি বৈদ্য সন্ন্যাসী হিসেবেই আমি জীবন কাটাতে চাইছিলাম। কিন্তু আগে চক্রে এখানে একটা বালকাশ্রম আছে, কাকে মন্দির কাছে, সে দেখতে গেছিলাম। তখন একজন ট্রাস্টি, একজন তার নাম ছিল শ্রী সুনীল কুমার প্রামাণিক, মানে এখানে বাড়ি রামমোহনপল্লির কাছে। তিনি বললেন যে, মহারাজ আপনি আসছেন কোথায়? আসছেন কিছু করিনি, আমি ওইগুলি ভ্রমণ করে বেড়াচ্ছি, দর্শন করে বেড়াচ্ছি। আপনি দয়া করে একটা মন্দির দর্শন করবেন? মন্দির দর্শন করতে ভালো কথা, চলুন না। হ্যাঁ, তখন উনি গাড়িতে নিয়ে আসলেন এখানে।
তুমি এসে সহজে কাছে এত সুন্দর একটা মানে সাধারণ ক্ষেত্র, আমি তো অবাক হয়ে গেলাম দেখে। হ্যাঁ, আমি কিছু বললাম না। যেদিকে প্রাচীন অশ্বত্থ গাছ, এই মন্দির, এই শিব মন্দির, এটা আদর্শ জায়গা একটা সাধনা। তিনি বললেন যে প্রভু কি বলবো, দুঃখের কথা, এখানে মন্দির খোলাই হয় না ঠিক মতন, পুজোর চর্চা তো কি হয় না ঠিক মতন। আমরা খুব দুঃখে আছি, যিনি করেন তিনি ঠিক মতন পূজার্চা ঠিক করেন না, এবং আমরা তার জন্য খুব ব্যথিত খুব। হ্যাঁ, তা এখন কি আপনার চিন্তা ভাবনা? আমাদের বেঞ্চে টিট কাটাচ্ছে, আমি তো 2 দিন পরে বেঞ্চে যাবো। বেঞ্চে যাবেন আপনি? তাহলে মায়ের সেবা হয়তো মনে মনে ভালো হয়, মাগো তোমার কি পরীক্ষা মা, যদি তোমার কৃপা যদি হয় তাহলে তোমার সেবার জন্য যদি আমি রাখো তাহলে আমি থাকতে পারি। হ্যাঁ, না বেশ যাবো না, টাকা যাক, টিকিট যাক, আমি মায়ের সেবার জন্য এখানে মা কৃপা করেছেন থেকে যাই। থেকে গেলাম, থেকে এখানে এমন পরিবেশটা পেলাম, রাত্রিবেলায় 2টা সময় উঠে উঠে বাথরুমে যাই, এখানে দেখি আমি মন্দিরের পরিবেশটা, তো বুঝতে পারি যে এখানে একটা মায়ের প্রভাবটা আছে। মানে আপনাকে আমরা বলতেই পারি যে মা আমাদের তো সাধারণ গৃহ মানুষ আমরা, তা আমরা সেই অর্থে সেই ভাইব্রেশন হয়তো আমরা পাবো না, বুঝবো না, সেই ভাবার জায়গা আমাদের দেয়নি। কোথাও একটা বুঝতে পারছি যে মাই হয়তো আপনাকে ডেকে এনে আপনাকে এখানে বেঁধে দিলেন শেষ বয়সে। বলতে বলতে মানে আমার অষ্টতে মার এত কৃপা, এখানে এসে এই পরিবেশতে কুমারী বিক্রি করতে পারলাম, যে কোনোদিন এখানে হয়নি। পাহাড়ে করতাম, এখানে কোনো পরিবেশ পাইনি। কুমারী বিক্রি করলাম এখানে, সাক্ষাৎ মাতৃস্বরূপা। এদিন আমি তাও কি একটি মেয়ে ঠিক করলাম, সে তার বাবা রাজি হয়নি। তখন আমি বললাম, একজন রঘুলাল ঘোষ বলে একজন আছেন, ট্রাস্টি একজন, তা বলি যে এই দাদা এই অবস্থা, এখানে তো পাচ্ছি না কাউকে, দেখুন মার যদি কৃপা হয়। তারপরে একদিন লোডশেডিং সময় একটা দেখলাম কোনদিন আসে না, মার সঙ্গে এখানেই থাকে, তো মার সঙ্গে এখানে বাচ্চা মেয়েটা এসছে, এই তো সামাকালি পেয়ে গেলাম তো, 60 বছরের মেয়ে। এতে সেই বিবেকানন্দের প্রথম মানে মাতৃ আরাধনার মতো ব্যাপার। আমি তো আনন্দ মানে কি বলবো, দাদা পেয়ে গেছি, এই তো মায়ের কৃপা। ওখানে কুমারী পুজো হলো, তার চণ্ডীপাঠ করতাম এখানে। আমি এখানে যেরকম সময় পাচ্ছি না ঠিক মতন, তাই রোজ করতে পারি না। তারপরে আপনার হোম করলাম, শনিশ্চিতে হোম করা বারণ, তার সাথে হোম করলাম এই কারণে তারা করলেন আর কে শনিশ্চিতে আগুন কষ্ট করা বারণ এই কারণে তাদের বিয়ে যেমন হয়ে গেছে। হ্যাঁ, তাই ওখানে হোম করলাম, সব করলাম করলাম, এবং মায়েরকে এখানে মানে ভোগাভোগি হতো না। আমি ভিক্ষা আমি মানে ওখানে পাহাড় করতাম, এখানে ভিক্ষার মানে এমন পরিবেশ পেয়েছি যে এরকম মানে পাহাড়ে পেয়েছি, এখানে পেয়েছি। মাকে বলি যে মা তোমরা হাত থেকে ছোট করো, মা তোমরা মাতৃস্বরূপ, মা অন্নপূর্ণা ঘরে বিরাজ করুন, কিন্তু তোমার ছোট করে দাও। এটা এত ভিক্ষা দেন এখানে। হ্যাঁ, পাহাড় পেতাম, কিন্তু বারাসাতে সেখানে থাকতাম, বারাসাতে সেখানে 5 বাড়ি গেলে 2 বাড়ি বলতে মাফ করো, তাহলে সমাজে আরো উৎসুদ্ধি বাড়ুক। হ্যাঁ, আমি বলতাম তখন এইরকম পরিবেশ এখানে তো মানে ঘরে 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 মন করে বিরাজ করছে এখানে। আমি ভিক্ষা করি এমনি, আমি সোনার জীবনে এটা তো আমার সার্থক, মায়ের ভিক্ষা মেয়েতেই মায়ের সেবা হচ্ছে এখানে, তাই সব প্রসাদ পাচ্ছে। আরেকটি জিনিস জিজ্ঞেস করবো, আমি তো আপনার কাছ থেকে কথা বলার সময় শুনেছি আপনাকে দেখে আপনার যে বয়স, সেই বয়স অনুমান হয়তো আমার ক্যামেরার ওপাশের দর্শকরা বিশ্বাসই করবে না। আপনি আপনার মুখে একটু যদি আপনি বয়সটা বলে দেন। না, আমার তো দেখুন, আমার মানে প্রথম আমার ঠিক ছিল না। আমার দিদি তিনি মারা গেছেন, তার বয়স ছিল 33 জন্ম ছিল, তার থেকে 2 বছর আমি ছোট ছিলাম। তখন জানলাম 1935 জন্ম সাল, এটাই আমি তার ধরে রেখে দিচ্ছি। ব্যবসাটাকে জিজ্ঞেস করলাম, তখন বলি যে মার এখন 33 সালে জন্ম ছিল, আমার এইটা 35 ছিল, 1935। 1935 সালে জন্ম। হ্যাঁ, আপনারা দেখে বলুন যে এই বয়সে এত চন্মনে মায়ের কৃপা ছাড়া আর কি বলা যায়। আর আপনারা আসুন, আসলে আশা করি এই শহরের একদম একদম কাছে, একদম এত সুন্দর পরিবেশ আপনারা পাবেনই না। আর এখানে একটু যদি যোগাযোগ করেন বা এমনিও যদি 2-1 জন আসেন, মহারাজ ভিক্ষা করে একটি পয়সা আপনাকে দিতে হবে না, রান্না করি এখানে, আমি কোনো রাখিনি, রান্না নিজে করি। আর 1 তারিখে 1 মে
আমি মহারাজের ঘরে অনুমতি নিয়ে বলছি, পয়লা মে এখানে বাৎসরিক উৎসব রয়েছে, সকলে আসবেন। আমরা চ্যানেলের মাধ্যমে সকলে নিমন্ত্রণ করবেন। মা এখানে বিরাজ করছেন না, আদর্শ মানে একদম সাক্ষাৎ মানে নিজের প্রভাব নিয়ে বিরাজ করছেন। তো এখানে আসলে প্রত্যেকেই মানে অন্তর মানে শান্তি পুলিশ পাবেন অন্তরেতে। এটা একটা আদর্শ সাধন ক্ষেত্র। আরো একটা জিনিস শুনলাম, এখানে এলে আপনার মনস্কামনা পূর্ণ হতে বাধ্য। একটু হিন্স দিয়েই দিলেন, আপনি আসুন, অন্তত শান্তিটুকু নিয়ে ফিরবেন, এ কথা আমরা দিতে পারি। আপনাকে অনেক নমস্কার, অনেক ধন্যবাদ। আর আমার কাছে সবাই চায় যে এটা যেটা মানে মানে তেল পড়া জল পড়া ফুল পড়া। আর আমি সন্ন্যাসী, আমার একমাত্র মানে শ্রদ্ধা বিশ্বাস বা বিশ্বাসের বিভূতির ওপরে। আমরা সন্ন্যাসী বা বিশ্বাসের কাজ মনে করে এখান থেকে বিভূতি নিয়ে আসি, ওই শ্মশানে ছাই নিয়ে আসি। একদম এই বা বিশ্বাসকে সিঙ্গারে ওই দিন বিভূতি লাগে, একদম। বিভূতি আমার রাখা আছে। আমি বেঞ্চে এবার গেছিলাম কদিন আগে, নিয়ে বিরতি নিয়ে এসেছি, তাই আমি আশীর্বাদ হিসেবে দিয়ে দিই সবাইকে। এটাই আমার একমাত্র আশীর্বাদী, এটি বড় আর কিছু নেই। আমরাও কিন্তু পেলাম। আপনারা নিতে পারেন, আপনারা এই বিভূতি নিতে পারেন। এই বিভূতি আমার কাছে রাখা আছে, বিভূতির কোনো পয়সা লাগে না, কিন্তু এটা বাবা বিশ্বনাথের সাক্ষাৎ আশীর্বাদী জিনিস। এটা আজকে কিন্তু আর একটা পরম পাওনা পেলাম, এই কলকাতার কাছে বসেই বাবা বিশ্বনাথের বিভূতি পেলাম। আপনারা এলেও পাবেন, আর সত্যি শান্তির জায়গা। আর এই চৈত্রে এই বৈশাখের দাবদাহে এখানে এলে আপনার মন শান্তিতে ভরে যাবে, এটা কথা দিতে পারি।